মুখে একরাশ বিরক্তি প্রকাশ করে অনিমেষকে ঠেলা দিয়ে বলল, এই আরে এই এই শুনছো, ওঠো না, এই আরে ওঠো না। একটু ঘুমাতে দেবে না? আরে দেখো না কি। আমার মনে হচ্ছে বাইরে থেকে বমি করার শব্দ ভেসে আসছে। ও নিজে বমি করবে, নিজেই পরিষ্কার করে দেবে। আমাদের অত মাথা ঘামিয়ে কাজ নেই, ঘুমিয়ে পড়ো। মানসী আর কোনো কথা না বলে পাশ ফিরে শুয়ে পড়তেই অনিমেষও নিজের দেহটাকে বিছানায় এলিয়ে দিয়ে দু চোখের পাতা বন্ধ করতেই বাইরে থেকে অনবরত ভেসে আসতে লাগলো একটা ঠক ঠক শব্দ। আওয়াজটা তো নিচ থেকে আসছে বলেই মনে হচ্ছে। দেখি তো ব্যাপারটা কি। অনিমেষ বিছানা লাগোয়া কাঁচের জানালাটা থেকে দেখল ভোলা তার হাতের লাঠিটা নিয়ে কোথায় যেন যাচ্ছে। অনিমেষ আর সময় নষ্ট না করে সদর দরজার ছিটকিনি খুলে বাইরে বেরিয়ে এলো। ভোলা হাতের লাঠিটা নিয়ে কুঁজো হয়ে এগোতে লাগলো ভাগাড়ের দিকে। ওদিকে তো ভাগার, এই গভীর রাতে ভোলা ভাগারে যাচ্ছে কেন? ব্যাপারটা তো মোটো সুবিধের লাগছে না। অনিমেষ একটা গাছের আড়ালে লুকিয়ে দেখতে লাগলো ভোলা ধীরে ধীরে ভাগাড়ে প্রবেশ করে লাঠিটা পাশে রেখে হাতে তুলে নিল কোনো পশুর পচা গলা দেহাবশেষের অংশ। তারপরে ছিঁড়ে ছিঁড়ে গোগ্রাসে খেতে শুরু করলো সেটা। এই দৃশ্য দেখে মানুষ কি করে এত নোংরা খাবার খেত? বাবারে, আমার ঘেন্না হচ্ছে। একটা ভেদ করতেই হবে। দেখো ভোলা, আমি তোমার বয়সের কথা ভেবে তোমাকে এখানে থাকতে দিয়েছি, কিন্তু এখানে থাকতে গেলে গলা পচা কোনো খাবার খাওয়া যাবে না। এই কথাটা কিন্তু খুব ভালো করে মাথায় ঢুকিয়ে নাও তুমি। কি করবো বাবু, ভালো মন্দ খাবার খেলেই আমার পেটটা মোচড় দিয়ে আসে। শরীরের মধ্যে কেমন একটা অসহ্য হয়। পচা পচা খাবার খেয়ে তো এতখানি বেঁচে আছি। তাছাড়া এত বছরের অভ্যেস কি একদিনে ছাড়া যায়? যদি নিজের এই অভ্যাস ত্যাগ করতে না পারো, তুমি চলে যাও এখান থেকে। না, সে কথা বলিনি। তুমি কি বলছো না বলছো সেটা আমার জেনে কাজ নেই ভোলা। এখানে যদি থাকতে হয় ওসব খাওয়া তোমার খাওয়া যাবে না। ঠিক আছে বাবু, আমি কাল থেকে নোংরা জিনিসপত্র খাবো না। হ্যাঁ, কথাটা যেন মাথায় থাকে। অনিমেষ ঘরে ঢুকতে যাবে এমন সময় চিঠি চিঠি আছে, চিঠি। কার নামে? অনিমেষ সেনের নামে। আমি অনিমেষ সেন। আইয়া, এই গেটে সই করতে হবে। কি গো, তোমার হাতে ওটা কিসের চিঠি? পড়ে দেখি। কি গো বলো, ওতে কি লেখা আছে? কে পাঠিয়েছে? মনে হচ্ছে আমাদের এতদিনের লড়াইটা সার্থক হলো। মানুষই সরকার থেকে জানিয়েছে দুদিনের মধ্যেই এই ভাগাটা বন্ধ করে দেওয়া হবে। এটা তারই চিঠি। দুর্গা 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 দুর্গা, বাঁচলাম বাবা। যা বলেছ। আর এখানে কেউ নোংরা আবর্জনা পচা গলা জিনিসপত্র ফেলতে পারবে না। ওহ, ভাগারটা অন্য জায়গাতে সরিয়ে দেওয়া হয়েছে। সত্যি এতদিন পর শান্তিতে নিঃশ্বাস নিতে পারবো। শ্বশুরমশাই লড়াই করে এই ভাগাড়ের কাছে বাড়ি করেছিলেন, আর তোমাকে লড়াই করে এই ভাগাড়টাকে অন্য জায়গায় স্থানান্তর করতে হলো। এইভাবে কেটে গেল কয়েক সপ্তাহ। দিন যাপনের সাথে সাথে ভোলার শারীরিক পরিবর্তন প্রকট হতে শুরু করলো। সেই সাথে সে পরিবর্তন লক্ষ্য করল তার স্ত্রী মানসীর ব্যবহারে। সেই সমস্ত পরিবর্তন নজর এড়ালো না অনিমেষের। ব্যাপারটা গন্ডগোলের লাগছে বেশ। যে ভোলা সর্বক্ষণ কুঁজো হয়ে লাঠি নিয়ে হেঁটে বেড়াতো, সে এখন দিব্যি লাঠি ছাড়া হেঁটে চলে বেড়াচ্ছে। আর চুলগুলোর কথা নয় বাদই দিলাম, কিন্তু চামড়ায় পড়ে যাওয়া ভাঁজটা সে কি করে? না 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 না, আমি ভাবতে পারছি না। মাথা কাজ করছে না। আর মানুষের ব্যবহারও কেমন যেন বদলে গেছে। বলছি শোনো না, কাল যখন অফিস থেকে আসবে একজোড়া ভালো জামা প্যান্ট এনে দিও তো। হঠাৎ জামা প্যান্ট আনতে বলছো কেন? আনতে বলছি আনবে,
এত প্রশ্ন করার কি আছে? তুমি কেন আনতে বলেছো সেটা জানতে চাইবো না? আনতে বলেছি ভোলার জন্য। আর কতদিন এই পুরনো জামা কাপড় পরে থাকবে ও? বিগত কয়েকদিন ধরে দেখছি ভোলার জন্য তোমার চিন্তার পরিমাণটা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। কি ব্যাপার বলো তো? কি আবার হবে? কিছুই না। তোমাকে যেটা বললাম সেটা করবে। পারবো না মানুষই, আমি তোমাকে কিন্তু সাবধান করছি, যা করছো সেটা কিন্তু ঠিক করছো না। তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ? না, সাবধান করছি। তাহলে তুমি আমার কথা শুনবে না? না। তুমি কি এসব করে নিজের পুরুষত্ব প্রমাণ করতে চাইছো? কি বলতে চাইছো কি তুমি? তুমি আমাকে কোন সুখ দিয়েছো? মুখ সামলে কথা বলো মানসী। যেই সত্যি কথা বললাম আর অমনি ঝাল লেগে গেল তোমার। ছি মানসী, ছি। আমাদের বিয়ের এতগুলো বছর হয়ে গেল, আমি কখনো ভাবতে পারিনি তুমি আমাকে এরকম ভাবে বলবে। বেশ করেছি বলেছি, বেশ করেছি। অনেক আগে বলা উচিত ছিল। হ্যাঁ, তোমার এই কথা বলার কারণ আমি খুব ভালো মতনই বুঝতে পেরেছি, আর পারছিও। আগাছা বাড়তে দিয়েই ভুল হয়েছে, সঙ্গে সঙ্গে ছেঁটে ফেললে আজ এই দিন দেখতে হতো না। না পেরেছো টাকার সুখ দিতে, না পেরেছ। এক কাজ করতে পারো তুমি, আলমারি ভর্তি আমার অনেক শাড়ি রয়েছে, হাতে চুড়ি আর শাড়ি পরে মাথায় ঘুমটা টেনে বসে থাকো, ওটাই তোমায় ভালো মানায়। তোমার মতো একটা নপুংসকের সাথে বিয়ে দিয়ে আমার বাবা আমার জীবনটা শেষ করে দিল। তোমার জায়গায় যদি আমি থাকতাম না, আমি কবে গলায় দড়ি দিতাম। মানসী, ঘেন্না হচ্ছে তোমার সাথে থাকতে, ঘেন্না হচ্ছে আমার। তাহলে কি মানসী? বৌমা, ও বৌমা, বাড়িতে আছো নাকি বৌমা? কি ব্যাপার, কারোরই তো কোনো সারা শব্দ পাচ্ছি না। ঘরে কি কেউ নেই? আরেকবার ডেকে দেখি। বৌমা, যাই। দরজা খুলতে এত দেরি হলো যে? ওই একটু কাজ করছিলাম পিসিমা, ঘরের ভেতরে ছিলাম তো, তাই শুনতে পাইনি। ও বুঝলাম। এ কি, ঘরের ভেতরে ওই লোকটা কে? ও ও ও কেউ না, কেউ না, আমাদের বাড়িতেই কাজ করে। বৌমা, একটা কথা বলি, এত বছর হলো, এবার একটা বাচ্চা কাচ্চা নাও। আপনি এত দূর থেকে এই কথাগুলো বলতে এসেছেন আমাকে? দেখুন, আমাকে তো বলে কিছু লাভ নেই, অনেক চেষ্টা চরিত্রের হয়েছে। সোজাসুজি বলছি, আপনার ভাইপো অক্ষম, সে যদি কিছু না করতে পারে তাহলে আমি আর কি করব? ও আচ্ছা, আজ তাহলে আমি আসি, হ্যাঁ, অন্য কোনো দিন আসবো। এ কি, আপনি দোরগোড়া থেকে চলে যাবেন, ভেতরে আসবেন না? এই ভর দুপুরবেলা এলেন, খাবার দাবার না খেয়ে। না না, আজ থাকবো না, অন্য কোনো দিন আসবো বাচ্চা। ঠিক আছে, সাবধানে যাবেন। কে এসেছিল? ওই অনিমেষের পিসিমা। আমাকে দেখেছে? তোমাকে দেখেছে তাই কেমন করে চলে গেল। আমি ভাবছি যদি অনিমেষকে সবটা বলে দেয় তাহলে। বলবে বলবে, তুমি এত ভয় পাচ্ছ কেন? দিন কয়েক আগে তো রতনও আমাদের একসঙ্গে দেখেছিল, অত কিছুই বলতে পারেনি। সেটাই তো ভাবছি। রতন অন্ধকার রাস্তায় নিজের মনে বিড়বিড় করতে করতে বাড়ির পথে এগোচ্ছিল অনিমেষ। এমন সময়, এ কি পিসি, তুমি এই সময় এখানে? বাড়িতে চলো, বাড়িতে কথা হবে। না না, বাড়িতে নয়। পিসি, তোমার গলাটা এরকম শোনাচ্ছে। আমি সকালে তোর বাড়ি গিয়েছিলাম, তোর বউ। সন্দেহটা যে আমার হয়নি পিসি এমনটা নয়, শুধু উপযুক্ত একটা প্রমাণ খুঁজছি। বিয়ের এতগুলো বছর পরেও যে ও। আমিও সেটাই ভাবছি বাবা। আজই ওই ওই ভোলা রাক্ষসীকে হাতে নাতে ধরবো। আমার আমার পিঠ পিছে সব। তুই যেটাই করবি খুব সাবধানে করিস বাবা, ব্যাপারটা কিন্তু আমার খুব একটা। তুমি আমার চিন্তা করো না পিসি, আজ ওই কাল নাগিনীকে আমি উচিত শিক্ষা দেব। তুমি বেশ সাবধানে বাড়ি যাও। হৃৎপিণ্ডের ধূপপুকানি যেন কানের তালা লাগিয়ে দিচ্ছে অনিমেষের। ঘরের ভেতরে মানসী আর ভোলা বসে আছে অতি ঘনিষ্ঠ ভঙ্গিমায়। ওই দৃশ্য দেখে আর নিজেকে ঠিক রাখতে পারল না অনিমেষ। ক্রোধে উন্মত্ত হয়ে, শয়তান মেয়ে ছেলে, তোর মনে এইসব ছিল? যৌবনের জ্বালা মেটানোর এত
কথাগুলো আমার মুখে আনতে ঘেন্না করছে মানসী। আমি 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 কিছু করিনি। চুপ কর হতচ্ছাড়ি। এই দৃশ্য দেখার আগে আমি মরে কেন গেলাম না? আমি কিছু করিনি। তুই তুই কি করেছিস সেটা আমি নিজের চোখেই দেখতে পেয়েছি। বল বল, ভোলা কোথায়? ভোলা কোথায়? ওকে কোথায় লুকিয়ে রেখেছিস বল। আমি 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 জানি না, আমি সত্যিই জানি না, সত্যিই জানি না। হায় হায়, তোকে তোকে আর জ্যান্ত কবর দেবো কাল লাগনে। আয়, আমার আমার যা শাস্তি হয় হোক, আমি আর কোনো কিছুতে ভয় পাই না, কোনো কিছুতে ভয়। হায় হায়। আমি আর ভোলা নই, আমি এই ভাগাড়ের পিশাচ। শতাব্দীর পর শতাব্দী ধরে এই ভাগাড়েই আমি বাস করছি। এই পচা নোংরা মৃতদেহ আমার আহার, আমার প্রাণ। কিন্তু তুই যখন সরকারের কাছে দৌড়দৌড়ি করে এই ভাগাড় সরিয়ে ফেলবি বলে বন্দোবস্ত করে ফেললি, তখনই বুঝলাম তোর মৃত্যু আমার হাতে লেখা। এটাই আমার ঘর, আর এই আস্তানাই আমার অস্তিত্ব। আমি কি তা ছেড়ে অন্য কোথাও যাব? না, কখনো না। তোর বউকে আমি নিজ হাতে তোর হাত দিয়েই মরিয়েছি। তুই ক্রোধে সন্দেহে অন্ধ হয়ে নিজের হাতে মেরেছিস। ও তো নির্দোষ ছিল, আমি ওকে সম্মোহিত করে। না, হ্যাঁ, আমি 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 কি করলাম? আমি কি করলাম? এই স্বাদ ভাগাড়ের পচা মাংসের চেয়ে হাজার গুণ সুস্বাদু। তোকে আমি কথা দিয়েছিলাম, আমি আর ভাগাড়ের পচা খাবার খাবো না। সেই কথা রেখেছি। এখন থেকে আমি খাবো তোদের মতো মানুষের তাজা মাংস। দেখলি, কথা রেখেছি আমি। ভাগাড় আমাকে যা দিয়েছে, আমি এখন তার থেকেও বড় ভোজ পেয়েছি।